একটা সময় ছিল গণমাধ্যম বলতে আমরা বুঝতাম প্রিন্ট মিডিয়া, এরপরে ইলেকট্রনিক মিডিয়া এটার সাথে যুক্ত হলো। এখন কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম। প্রথমে যখন আমাদের প্রিন্ট মিডিয়া শুধু ছিল গণমাধ্যম হিসাবে, একটা সময় এটা দেখেছি গুরুত্ব যখন বাড়তে থাকলো, এটাকে দলীয়করণ করা, এটাকে বিভিন্ন স্বার্থে ব্যবহার করার একটা প্রয়াস, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এটাকে কিন্তু এই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে দলীয় স্বার্থে, বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে এটাকে ব্যবহার করার একটা অবস্থা কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে গত ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের যেই ন্যাক্কারজনক ভূমিকা সেটা আমরা দেখেছি। এখানে গণমাধ্যম বলতে গণমাধ্যম কর্মী না, আমাদের এই গণমাধ্যমের যে বিষয়টা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই গণমাধ্যমের যারা মালিক, যারা এখানে ইনভেস্ট করেন, তাদের একটা উদ্দেশ্য থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা ব্যবসায়ী, এবং ব্যবসার স্বার্থে সরকারের সাথে তাদের সম্পর্ক রাখতে হয়, বিভিন্ন কায়েমি স্বার্থবাদী মহলের সাথে সম্পর্ক রাখতে হয়, যার কারণে গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারে না। এজন্য আমি বলবো, গণমাধ্যমকে যদি আমাদের গণতন্ত্র এবং রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে এফেক্টিভ ভূমিকা রাখতে হয়, তাহলে এই যে মালিক পক্ষ, ব্যবসায়ী পক্ষ, কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের যারা গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন, তাদের মালিকানা এবং কন্ট্রোল, এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে একটা সুস্পষ্ট গাইডলাইন থাকতে হবে, যাতে করে আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। এরপরে আমরা সোশ্যাল মিডিয়ার যে ভূমিকাটা দেখলাম গত জুলাই বিপ্লবে, এক্ষেত্রে গণমাধ্যমের ক্ষেত্রে যদি বলি, ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার চাইতে সোশ্যাল মিডিয়া এই ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা রেখেছে। সরকার চেষ্টা করেছে এই সোশ্যাল মিডিয়ার টুটি চেপে ধরতে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু এক্ষেত্রে খুব বেশি একটা সুবিধা সরকার করতে পারেনি। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে রেগুলেশন করার জন্য অনেক চেষ্টা চলছে। এক্ষেত্রে দুই দিকেই সমস্যা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু এক্সপ্লয়েট করা, মিথ্যা ইনফরমেশন ছড়ানো এবং ম্যানিপুলেট করে, অ্যালগরিদম ইউজ করে এটাকে বিভিন্ন স্বার্থে ব্যবহার করা, এটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা দেখছি। এবং আজকালকার যেই টেকনোলজি রয়েছে, ডিপ ফেক, যে এআই টেকনোলজিগুলো রয়েছে, ফটো কার্ড থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুর মাধ্যমে মিস ইনফরমেশন, মানুষের যে প্রাইভেসি থেকে শুরু করে এগুলোকে লঙ্ঘন করে আমরা দেখছি এগুলোকে রাজনৈতিক স্বার্থ ব্যবহার করা শুরু হয়েছে। এক্ষেত্রে যেমন সেই ফ্যাসিবাদী আমলের ড্র্যাকোনিয়ান ল, নিবর্তনমূলক যেই আইন ছিল, আইসিটি অ্যাক্ট, সেটাও কাম্য নয়। কিন্তু মানুষের ইজ্জত, আব্রু, স্বাধীনতা, প্রাইভেসি, এইগুলাকে রক্ষা করার জন্য, এইগুলাকে প্রোটেকশন দেওয়ার জন্য আইনি একটা কাঠামো থাকা অত্যন্ত জরুরি। এজন্য আমাদের যারা সংসদ সদস্য রয়েছেন, বিশেষ করে সরকারের যেহেতু এখানে ওভারওয়েলমিং মেজরিটি রয়েছে, ব্রুট মেজরিটি রয়েছে, আমাদের সকলকে মিলে একটা কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সর্বশেষ যেটা বলতে চাই, এখন আমরা দেখছি জুলাই আন্দোলনে যারা নির্যাতিত হয়েছেন, গত 17টি বছর যারা নির্যাতিত ছিলেন, এই জুলাই আন্দোলনের যারা শরিক ছিলেন, তাদের মধ্যে বিভিন্ন কোয়ার্টার থেকে উস্কানি দিয়ে হানাহানিতে লিপ্ত করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত ছিলেন, অনেকেই বলছেন রিকনসিলিয়েশনের কথা। অবশ্যই রিকনসিলিয়েশন দরকার। যারা বাধ্য হয়ে ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন, যারা এখন অনুতপ্ত, তাদেরকে আবার স্পেস করে দিতেই হবে। কিন্তু এর প্রধান শর্ত হলো তাদেরকে গত 17টি বছর তারা যে অপরাধগুলো করেছে, বিশেষ করে শেষ সময়ে এসে ফ্যাসিবাদ যেভাবে নির্বিচারে সকলের উপরে, জনগণের উপরে চড়াও হয়েছিল, হত্যাকাণ্ড, এই নির্বিচারে হত্যাকাণ্ড থেকে ঘরের ভিতরে ছোট্ট শিশু পর্যন্ত বাদ যায়নি। এই বিষয়ে অ্যাটলিস্ট যদি একটু রিমোর্স না থাকে,
অনুতপ্ত যদি একটুও না হয়, আগেরটাই ভালো ছিল, এই নোশনে যারা বিশ্বাস করেন তাদের সাথে কিসের ভিত্তিতে রিকনসিলিয়েশন হবে, এটাও চিন্তা করা দরকার। পরিশেষে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া আমাদের জুলাই পরবর্তী যে বাংলাদেশ আমরা পেতে চাই, স্বপ্ন দেখেছিলাম, সেইটার জন্য অত্যন্ত জরুরি।